নমস্কার, আমি সন্দীপ, ভয়েস টেকের পর্দায় আপনাদের সাথে। আমরা আজকে যাকে নিয়ে উপস্থিত হয়েছি, উনি যে বিষয় নিয়ে আমাদেরকে সাধারণত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আর কি, জ্যোতিষী, এই জ্যোতিষ সম্পর্কে যে আলোচনা, তো জ্যোতিষ সম্পর্কে তো আপনারা বহু আলোচনা শুনেছেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পডকাস্ট, এখন তো প্রচুর পডকাস্ট হয়। তো আজকে আমাদের যে আলোচনাটা একটু বিশেষ এই কারণে যে আমরা আজকে জ্যোতিষ কি এই বিষয় নিয়ে আমরা আজকে বিশেষ আলোচনায় যাব। জ্যোতিষ কি বলতে, জ্যোতিষকে আমরা জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং আরো কিছু বিস্তারিত বিষয় যেগুলো আমাদের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং দাদা আপনাকে জানাবেন। তো দাদার পরিচয় প্রথমেই সেরে ফেলি। দাদা আপনার সুরঞ্জিত ঘোষ, সুরঞ্জিত বাবু। তো নমস্কার দাদা, আপনাদের চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আর কি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা থাকবে যে জ্যোতিষ কি, আমাদের জীবনের প্রয়োজনীয়তা বা কি, কিভাবে আমরা এটাকে জীবনে ব্যবহার করতে পারি, এই বিষয় হচ্ছে। তো একটা সাম্যক জ্ঞান যেটা আমরা সাধারণত দেখি যে এই শনির সাথে সাথে মঙ্গলের দশা, এই শনির দশা হয়েছে, আমার হয়তো আর কিছু থাকবে না, আমি সবকিছু এবার আমার সব চলে যাবে, সাড়ে সাথে করছে মানে আমার জীবনে এবার গেল আর কি। এই যে সব বিষয়গুলো থাকে, এই বিষয়গুলিকে আলোকপাত করবো যে এই ভয়টাকে আমাদের পাওয়া দরকার। মানে প্রথমে আমরা জানতে চাই জ্যোতিষ কি। প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র কিন্তু বিজ্ঞান সম্পন্ন, মানে জ্যোতিষ শাস্ত্রটা বিজ্ঞানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এবার এখানে বহু দিন ধরে আমরা দেখছি যে জ্যোতিষকে কুসংস্কারাচ্ছন্ন করা হচ্ছে, মানে কুসংস্কার থেকে বেরিয়ে জ্যোতিষ শাস্ত্রটাকে আমাদের ভাবতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। এবার হচ্ছে শনির সাড়ে সাথী, যেটা তুমি বললে আর কি, যে শনির সাড়ে সাথী, বুধাদিত্য যোগ, এরকম বহু বহু কথা আমরা শুনি। এগুলো কিন্তু প্রচলিত একটা অপপ্রচার, মানে মানুষের মুখে মুখে এমন ভাবে এগুলো দীর্ঘদিন ধরে এসেছে যে মানুষ এগুলো শুনলেই ভয় পায়। খুব সাধারণ একটা উদাহরণ দিই, 12টা রাশি, আমাদের টোটাল রাশি চক্রে 12টা রাশি। যদি আমি 140 কোটি ভারতবাসী ধরি, তাহলে 12কে দিয়ে 140কে ডিভাইড করলে যে সংখ্যাটা বেরোয় 10 কোটি, 11 কোটি, যাই হোক, তো তাহলে সমস্ত রাশির মধ্যে কি 10 কোটি 11 কোটি মানুষের তো মেষ রাশি বা কুম্ভ রাশি, যা রাশি, সকলের মধ্যে কি এক প্রভাব পড়ছে? সকলের মধ্যে কিন্তু এক প্রভাব পড়ছে না। তো এই যে একটা কুসংস্কারের ব্যাপার, ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, অপপ্রচার, যেটা হচ্ছে অপপ্রচার, এগুলো থেকে আগে আমাদের বেরোতে হবে। তারপর আমাদের বুঝতে হবে যে জ্যোতিষ শাস্ত্রে বিজ্ঞানটা কোথায়। এখানে ডিগ্রি আছে, এখানে অঙ্ক আছে, ভাবস্ফুট আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা জন্মছককে বিচার করি। যেমন একটা গ্রহ মেষ রাশিতে বসে আছে, ন্যাচারাল জোডিয়াক সাইনের মেষ রাশিতে একটি গ্রহ বসে আছে, 3টি নক্ষত্র আছে, মেষ রাশিতে 3টি নক্ষত্র বর্তমান, ঠিক আছে। তো সেখানে সেই মঙ্গল, ধরা যাক মঙ্গল মেষ রাশিতে আছে, এই মঙ্গলই বৃশ্চিকের রাশিতে যখন যাবে, বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, তখনই তার নক্ষত্র পাল্টে যাবে, তখনই তার ফলটা পাল্টে যাবে। হতেই পারে যে মেষটা তখন লগ্ন ছিল, এখন বৃশ্চিকটা লগ্নে। অনেক সময় বলতে শুনবে যে লগ্নে মঙ্গল থাকলে কি কি হয়, সেটা একটা সম্যক ধারণা, একটা সম্যক ভাবে একটা ধারণা ক্রিয়েট করা হয়েছে। অবশ্যই সেগুলো ফলাদেশ হিসেবে দেয়, কিন্তু মেষ লগ্নে যখন লগ্নপতি মঙ্গল থাকবে, তখন সে যে নক্ষত্রে থাকবে, বৃষ্টিতেই সে অন্য নক্ষত্র পাবে। নক্ষত্র যেই অন্য পাবে, তার কিন্তু চলাটা, সম্পূর্ণ পথ দেখাটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। তারপরে আরো একটা কথা বলি, তুমি যেটা বলতে চাইছো সেটা নিয়ে আরো একটা কথা বলি। এই যে খুব কমন একটা ব্যাপার, বুধাদিত্য যোগ, এটা অনেক মানুষ বলে, বহু জায়গায় বুধাদিত্য যোগ থাকে, কিন্তু কখন সেটা অ্যাক্টিভ কখন ডিঅ্যাক্টিভ সেটা বুঝতে হবে, ডিগ্রিগত বুঝতে হবে। আচ্ছা, সব সময় কিন্তু ডিগ্রির বাইরে গিয়ে, নক্ষত্রের বাইরে গিয়ে হয় না। এমন আমি তোমাকে একটা সামান্য কথা বলি জ্যোতিষ শাস্ত্র নিয়ে, জাস্ট এটা একটা আলোচনা। এই আলোচনায় বহু জায়গায় কিন্তু সরকারি চাকরির যোগ থাকে, যেটাকে একটা সময় বলা হতো যে রাজকর্মের যোগ। সরকারি চাকরি তো আজকে একটা প্রচলিত কথা, রাজকর্ম বা রাজ্য অর্থাৎ কোটিপতি যোগ বহু জায়গায় পাওয়া যায়, কিন্তু সেগুলো অ্যাক্টিভ হয় না। এটাকে অ্যাক্টিভ করা যায় না, অ্যাক্টিভ করা যায় ওইভাবে নয়, মহাদশা দেখতে হবে। আবার এখানে একটা ব্যাপার আছে, মহাদশা, অন্তর্দশা, ঠিক আছে। আমার যেটা লগ্ন, সেই লগ্নপতি শুধুমাত্র একটা ঘরে বসে থাকলে তাকে আমরা ধরে যদি ক্যালকুলেশন করি, সেই লগ্নপতি তো আরো একটি ঘরে অধিপতি, অবশ্যই আরো একটি, ধরা যাক মকর লগ্ন, যার তার লগ্নপতি এবং দ্বিতীয় পতি শনি,
আবার যার কুম্ভ লগ্ন তার কিন্তু এই শনি লগ্নপতি এবং দ্বাদশপতি। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। মানে লগ্নপতি শুধুমাত্র লগ্নপতি বলে ছেড়ে দিলে হবে না, একমাত্র চন্দ্র সূর্যের ব্যাপারটা একটু আলাদা, তাদের ন্যাচারাল এরিয়াকে একটি করেই রাশি দেওয়া হচ্ছে। এবার অগ্নি, পিত্তি, বায়ু, জল। এখানে একটা প্রশ্ন আসে হ্যাঁ, যে আচ্ছা মঙ্গল যেমন যদি বৃশ্চিক কারো লগ্ন হয় তাহলে মঙ্গল হচ্ছে লগ্নপতি, আবার 6 নম্বর। এবার আমি জানি না যে মঙ্গলটা, আমার অতটা জ্ঞান নেই যে মঙ্গলটা কোন ঘরে গেলে ভালো হয়, কোন ঘরে গেলে খারাপ হয় ব্যাপার না। তা সত্ত্বেও এইটুকুনি আমি যে শুনেছি আর কি এখন এতে, যে মঙ্গল নাকি আপনার কুম্ভ মকরে নাকি মঙ্গল উচ্চস্থ। তাহলে এই উচ্চস্থ জায়গায় দাঁড়িয়ে 3 নম্বর ঘরটা যে কোনো কারোর ঘর হতে পারে আর কি। তো এই 3 নম্বর ঘরে যদি মঙ্গল যায় 6 এবং 1-এর মালিক, তাহলে সে 3 নম্বর ঘরে যখন 1 হবে তখন কিসের ফল দেবে? মানে সে 1-এর ফল দেবে আগে নাকি 6-এর ফল দেবে আগে? না, এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু মকরটা তার উচ্চস্থ, হয়তো, এবং সেখানে কিন্তু সেটা তার 3 নম্বর ঘর। সাধারণত মঙ্গল কিন্তু পরাক্রমের একটা গ্রহ। থার্ড হাউস বা তৃতীয় ঘরে মঙ্গল কিন্তু পরাক্রম দিতে পারে, রাহুও দিতে পারে। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিগ্রি, মঙ্গল কোন ডিগ্রিতে আছে এবং কোন নক্ষত্রে আছে। কারণ গ্রহরা সবসময় ফল কিন্তু দেয় নক্ষত্রের হাত ধরে। এটা একটা বিশেষ ব্যাপার। নক্ষত্র ছাড়া কিন্তু, না হলে কেন জন্মছকে নক্ষত্র থাকবে? অবশ্যই, তাই না? কেন থাকবে? এবার আরো একটা মজার বিষয় হলো, একটা মজার বিষয় এখানে আলোচনা করছি যখন বললে, সেটা হচ্ছে একজন যমজ সন্তানের জীবন কিন্তু সমান হয় কি, কিন্তু আমরা বলি যমজ, টুইন্স বেবি। তার কারণ হচ্ছে 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বা 15 মিনিট পরে একটা সন্তানের থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র বলছে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে। এই ডিগ্রি চেঞ্জে কিন্তু গ্রহেদের অবস্থান বিন্দুমাত্র হলেও সমস্যা হচ্ছে, খুব সামান্য। একটা ঘর 0 থেকে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রিতে একটা বাচ্চা জন্মালো, আর একটা বাচ্চা জন্মালো যখন তার সেই ডিগ্রিটা শেষ। ন্যাচারালি সেই গ্রহটা নক্ষত্র চেঞ্জ করবে, সমস্ত কিছুই চেঞ্জ করবে, ডিগ্রি চেঞ্জ করবে, ঘর পর্যন্ত চেঞ্জ করতে পারে। ওটা অনেক বিশদের ব্যাপার। তো যাই হোক, যদি একটা ঘরেও থাকে তাহলে ওই যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা যখন চেঞ্জ করবে, দেখা যাচ্ছে যে তোমার কথা অনুযায়ী বৃশ্চিক লগ্নে তুমি একজন টুইন্স, তোমার এক ভাই আছে বা বোন আছে, তার আর তোমার মঙ্গল একই জায়গায় মকরে উচ্চস্থ, ঠিক আছে? মকরে তৃতীয় ঘরে সে উচ্চস্থ। তোমারটা মঙ্গল 15 ডিগ্রি, তারটা 21 ডিগ্রি, ফলাফল চেঞ্জ হবে, নক্ষত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে একটা প্রশ্ন আসছে, ধরো সবটাই ঠিক, মানে সবটা ঠিক হবে না। আমি বলছি যে মঙ্গলের যে মানে মঙ্গলের যে ওখানে 3 নম্বর ঘরে বসে আছে, সে উচ্চস্থ বসে আছে, যেই নক্ষত্রে সে বেটার পারফর্ম করে সেই নক্ষত্রটাও সে পেয়েছে, যদি কোনো একজন পেয়েছে, তখন যখন মঙ্গলের দশাটা আরম্ভ হবে বা মঙ্গলের যে কোনো রকমের কার্যকলাপ যখন থাকবে, সেখানে সেই মঙ্গল কি ফল দেবে? 1-এর ফল এবং 6-এর ফল দুটোই দেবে, ওই 3-এর ফল। যখনই আমাদের কোনো মহাদশা অ্যাক্টিভ হয়, তখন প্রথমত হচ্ছে মঙ্গল যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা অ্যাক্টিভ হচ্ছে, সেই ঘরটার সাথে ইন্টারকানেক্টেড, অর্থাৎ উনি যে দুটো ঘরের অধিপতি মঙ্গলদেব, সেই দুটো ঘর ইন্টারকানেক্ট অটোমেটিক্যালি হবে। আচ্ছা, অর্থাৎ তৃতীয় ঘরে বসে থেকে লগ্নপতি 3 নম্বর ঘরে বসে থেকে 1 এবং 6-কে একসাথে অ্যাক্টিভ করবে মহাদশায়। কিন্তু এটা মহাদশায়, অন্তর্দশাতেও ব্যাপার। অন্তর্দশা যখন, যদি মহাদশা, অন্তর্দশায় তো আসবেই, মহাদশায় কেউ পেলো না, এটা ব্যাপার। এবার দৃষ্টি, মঙ্গলের উপর কারো দৃষ্টি আছে কিনা। মঙ্গল উচ্চস্থ, ঘরটা উচ্চস্থ, মঙ্গল ওখানে বলবান নাকি মঙ্গল ওখানে দুর্বল, এই ব্যাপারটাও বুঝতে হবে। উচ্চস্থ ঘর হতেই পারে, কিন্তু সেখানে কার দৃষ্টিটা পড়েছে, মঙ্গলটা ম্যালিফিক কিনা, পীড়িত হয়ে গেল কিনা, কার নক্ষত্রে পড়েছে, উচ্চস্থ। এখন তুমি উচ্চস্থটা ছেড়ে দাও, মকরের ঘরের উচ্চস্থ ছেড়ে দাও, মঙ্গলকে তুমি ভাবো যে 3 নম্বর ঘরে সে বসে আছে, তাহলে মঙ্গলের দৃষ্টি আছে। মঙ্গল যে ঘরে অবস্থান করছে সেখান থেকে 4 মানে চতুর্থ, সপ্তম, অষ্টমে তার দৃষ্টি আছে। সেখানে কোন গ্রহরা বসে আছে?
সেই ঘরগুলো কি ঘর, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, কোন ঘর, এটা দেখতে হবে। মঙ্গল নিজে একজন অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গলকে এবং সূর্যকে আমরা বলি অগ্নিতত্ত্বের গ্রহ। সে যদি এখন বায়ু তত্ত্বের ঘরে কোন রকম ভাবে অবস্থান করে, তাহলে বায়ু অগ্নিকে যেটা করতে পারে বাড়িয়ে দিতে পারে, সেটা করবে। যদি মঙ্গলের এই বৃশ্চিক হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ জমা জল, একটা জলতত্ত্বের ঘর। বৃশ্চিক কিন্তু মঙ্গলের ঘর, সেখানে মঙ্গল কতটা কার্যকরী হবে? হতে পারবে না, সেটা তো জলের জায়গা, কিন্তু নিজস্ব জায়গা, কিন্তু মঙ্গলের নিজস্ব জায়গা। তো এই খুব সূক্ষ্ম জায়গায় গিয়ে বিষয়গুলোকে ভাবতে হবে। বিষয়গুলোকে, হ্যাঁ, একটা আমি আগেও বললাম না যে একটা সাম্যক ফল আমরা দিই, যে এখানে এটা থাকলে এই হয়, ওখানে ওটা থাকলে, কিন্তু প্রত্যেকটা চার্ট, প্রত্যেকটা লগ্ন চার্টকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, আলাদা আলাদা করে দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে। এবার আমরা ভাবলাম লগ্ন চার্টটা আমার খুব ভালো, সব দিক থেকে ভালো, সব গ্রহরা ভালো, কিন্তু লগ্ন চার্টটাই শেষ কথা না। D9 নবাংশ আছে, ভাব চার্ট আছে, এগুলো সব দেখতে হবে, নবতারা দেখতে হবে, স্বর্ণালী দেখতে হবে। বৈদিক জ্যোতিষ মানে জ্যোতিষ শাস্ত্রটা তো হঠাৎ করে তৈরি হয়নি, অবশ্যই হঠাৎ করে তৈরি হয়নি। গ্রহরা কি কাজ করছে, হ্যাঁ, এগুলো তো আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে মানে শাস্ত্র করে তৈরি করে দিয়ে গেছে। খুব সামান্য ভাবে দেখতে গেলে এখানে হোরা আছে, এখানে ট্রানজিট আছে, ট্রানজিট মানে গোচর, কে কখন। এই যে একটা সামান্য ভাবে এই মার্চ মাসের মীন রাশিতে শনির প্রবেশ, তাহলে এটা একটা গোচর। এবার অদ্ভুত কি মজার জিনিস, লগ্ন চাকে আমার শনি বসে আছে অষ্টমে, কিন্তু আমার কুম্ভ লগ্ন, দ্বিতীয় হচ্ছে মীন রাশির ঘর, সেখানে কিন্তু শনি ঢুকছে গোচরে। তাহলে কুম্ভ লগ্নের মানুষদের গোচরে শনি কোথায় থাকছে? দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখি? আমরা কতটা টাকা পয়সা জমাতে পারবো, আমরা কি ফিক্সড ডিপোজিট করতে পারবো কি পারবো না, আমাদের পরিবার পরিজনরা কেমন হবে, সাধারণত আমরা 2 নম্বর ঘর থেকে এগুলো দেখি। একটা জিনিস বুঝতে হবে যে এই যে এখানে 12টা রাশি আসলে কি, এই যে লগ্নকে আমরা বলি 1 ধরতে, লগ্নের পরে আরো 11টা, লগ্ন হচ্ছে আমি। এবার আমাকে ধরে যাবতীয় যা কিছু সেটা এই 11টা ঘর, টোটাল 12টা ঘর, লগ্নটা হচ্ছে 1 এবং বাকি যে 11টা ঘর সেটা আমার সবকিছু। এই বিষয়টাকে পরিষ্কার করতে হবে। অনেকেই বলে আমার না একটা খুব প্রচলিত ব্যাপার আছে, এটা তুমি বাসে ট্রামে শুনবে, আমার না কন্যা রাশি কেমন যাবে। রাশি আলাদা, লগ্ন আলাদা। লগ্ন আমি নিজে, আচ্ছা, আমার সাথে সবকিছু যেটা জড়িয়ে সেটা ওই 11 ভাব, অর্থাৎ সব মিলিয়ে 12 ভাব। 12টা যে ভাব, মঙ্গল 1 থেকে 12 ভাব আছে, কি ফল দেবে, পজিটিভ দিক আর নেগেটিভ দিক। হ্যাঁ, রাশিটা হচ্ছে চন্দ্র থেকে আমরা গণনা করি, রাশিটা হচ্ছে মন। আচ্ছা, একটা হচ্ছে আমি নিজে, আর একটা হচ্ছে আমার মন। আচ্ছা, বোঝা গেল? মানে একটা আমি নিজে, আমার শরীর, সেটা লগ্ন, আমি কেমন, আর একটা আমার মন। রাশিটা হচ্ছে আমার মন সম্পূর্ণভাবে এটা। যেমন চন্দ্র থেকে আমরা অনেক জিনিস দেখি, সহজভাবে বলি, চন্দ্র থেকে কি দেখি? 6 ঘন্টা ছাড়া চন্দ্র কিন্তু নক্ষত্র পাল্টায়, প্রতি 6 ঘন্টা, এবং 2.5 দিন ছাড়া রাশি পরিবর্তন করে। এটা অনেকেই জানে, অনেকে জানে, বেশিরভাগ লোকই জানে। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করে, জ্যোতিষ জ্ঞান রাখে, তারা অনেকেই এটা জানে। এবার কি মজার জিনিস, প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, মেষ রাশিতে এর অবস্থা। খুব সহজভাবে বললে, অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র আসবে, ট্রানজিটে আসবে, যখন ঘুরে মেষ রাশিতে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আসবে, তখন জ্যোতিষশাস্ত্রে মানে নক্ষত্র যে বই পাওয়া যায়, যে রেফারেন্স বুক, বহু বইতে এটা পাওয়া যায়, ওই অশ্বিনী নক্ষত্রে কোনো ওষুধ কাউকে খাওয়ালে দুরারোগ্য ব্যাধি 60% কমে যায়, 60% কমে যায়। আচ্ছা, 60% অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র আসবে, সেই সময় ঠিকঠাক ওষুধ খাওয়াতে পারলে, কারণ অশ্বিনী কি, অশ্বিনী দয় 2 ভাই, অশ্বিনী নক্ষত্রের যে কারকতা, এগুলো নিয়ে আমি পরে আলোচনা আসবো, বিস্তারিত আলোচনা এক করে করব। এই যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্রের একটা বই পাওয়া যায়, একটি বই পাওয়া যায় 27টি নক্ষত্র, খুব ভালো, সেটি পড়া উচিত প্রত্যেকে যারা এই বিষয়ে জ্ঞান আলোচনা। এটা ছাড়া 27টা নক্ষত্রের 27টি বই আছে,
আচ্ছা, এবং এবং প্রত্যেকটা পৃষ্ঠা 160 থেকে 180 টাকা। এই যে এক একটি নক্ষত্র নিয়ে 27টি আলাদা বই আছে। এবার তুমি বিষয়টাকে ভাবো যে সাবজেক্টটা কোথায়, বিষয়টা কোথায়। এরকম ভাবে হঠাৎ করে বলে দিলাম, হঠাৎ করে করে দিলাম, হঠাৎ করে বলে গেল, হয় না। একটা প্রচলিত কথা, আমার মনে হচ্ছে না শনির দশা লেগেছে, জানি সব খারাপ যাচ্ছে। শনির দশা কোটিপতি করে, শনি কোটিপতি করে, প্রচলিত একটা কথা। আমার মনে হয় না শনির দশা লেগেছে, ভাই সব খারাপ, প্রচলিত কথা। তারপর আরেকটা কথা যে শনিবার দিনকে না, শনিবার দিন কিছু করে কিছু করে কেন, লজিক দিই, কারণটা অনেকে বলে যে ও আমার ওপরে না মনে হচ্ছে রাহু দৃষ্টি লেগেছে। কি হবে রাহু দৃষ্টি লাগে? রাহু যেভাবে অবৈধ টাকা দিতে পারে, মানে মূল আজকের জীবনে বেঁচে থাকতে গেলে টাকা, বৈভব, গাড়ি কিনবো কিনা, বাড়ি কিনবো কিনা, এটা হচ্ছে মূল বিষয়। রাহু যে প্রকারের টাকা দিতে পারে অনেক গ্রহ দিতে পারে না, কিন্তু রাহু আবার সেই টাকা রাখতেও দেবে না। সেই টাকা, রাহু কিন্তু ভোগের কারক গ্রহ, শুক্রের মতো অবৈধ গ্রহ, অবৈধভাবে টাকা রোজগার, অবৈধ প্রেম, সব রাহু ছাড়া আমরা এগুলো পাই না, অবৈধভাবে। আবার রাহু বিচ্ছেদের কারক গ্রহ, রাহু বিচ্ছেদ করে। এখন জন্মছক অনুযায়ী দেখতে হবে না যে সেই গ্রহটা, সেই প্ল্যানেটটার পজিশনটা কি, তার ডিগ্রিটা কত, নক্ষত্রটা কত, অঙ্কটা করতে জানতে হবে। ভাবস্ফুট। এবার এই যে নবাংশ, আমি যেখানে শেষ করেছিলাম, নবাংশ, স্বর্ণালী, নবতারা চক্র, এগুলোকে বাদ দিয়েও আছে ভাবচার। আচ্ছা, ভাবচারটা আরো ইন্টারেস্টিং। গ্রহটা বসে আছে দশমে, ভালো ফল দেবে। ভাবচাটে গিয়ে দেখা গেল সে নয় 11th বসে আছে, নয় ডিগ্রিগত সে নবমে বসে আছে। তার মানে ওই দশম এবং নবম বা দশম এবং একাদশ দুটো ঘরকে নিয়ে সেই গ্রহটা ফল দেবে, সেই নক্ষত্রের হাত ধরে ফল দেবে। সেই নক্ষত্রের হাত ধরে, যেমন মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশিতে আমরা জানি অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র অবস্থান। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে আছে। কৃত্তিকা নক্ষত্র মেষ রাশিতে যে কাজটি করে, বৃষ রাশিতে যেই করবে, সেই কৃত্তিকা নক্ষত্রের নেচারটা পাল্টে যাবে, পুরো চারিত্রিক গঠনটা তার পাল্টে যাবে। এবার সূর্য মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে আছে, ফল দেবে। মেষ রাশিটার জন্য তো একটা ফল দেবে। এবার রাশি দুটোকে যদি আমি হাইলাইটেড না করি, যদি বন্ধ রাখি, শুধু কৃত্তিকা নক্ষত্রে, দাদা আমাকে হয়তো কেউ জিজ্ঞাসা করলো, দাদা কৃত্তিকা নক্ষত্রে সূর্য কি ফল দেবে, কোন ঘরে, কত ডিগ্রিতে, কত ডিগ্রিতে, মানে রবিটা কত ডিগ্রিতে, সাধারণত আমরা বলি 15 ডিগ্রির উপর। তো তাহলেই একটা বুঝে যাই যে কোন নক্ষত্র ওখানে আছে। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশিতে অন্য ধরনের ফল দেবে। পুনর্বসু নক্ষত্র মিথুনে যে ফল দেবে, কর্কটে সে ফল দেবে না। কি ইন্টারেস্টিং দেখো বিষয়গুলো, মানে আমরা সাধারণ চোখে যেটা দেখছি সেটা কিন্তু নয়। তাই তুমি প্রথমেই একটা প্রশ্ন করলে না যে কিভাবে ফল দেবে। ফল অনেক রকম ভাবে দিতে পারে, ফল অনেক রকম। আমি বেশ কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, অ্যাস্ট্রোলজির তো হাজার হাজার রেফারেন্স বুক, একটা বইয়ের সাথে একটা বই মেলে না। সব থেকে মজার জিনিস হচ্ছে, হাজার পড়াশোনা করা মানুষ, শুধু জ্যোতিষ মানে জগতের মানুষ, সব ক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন ক্ষমতা নেই, তার গবেষণা নেই। তার গবেষণা না থাকার ফলে তার প্রচুর জ্ঞান, কিন্তু তার সেই জ্ঞান কাজে লাগছে না। তো সেরকমই আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, যে অনেকেই আমাদের জানতে চাই, দাদা কোন বই থেকে পেলেন, অমুক বই থেকে পেলাম। সে বললো আমি তো বই এটা পাই। হ্যাঁ, অনেক সময় আমাদের তর্ক হয়, যে জানা পরিচয়ের জন্যই তো তর্কটা হয়, জানার তাগিদে। হ্যাঁ, ঝগড়া অন্য ব্যাপার, ঝগড়া কিন্তু নয়। বা এই জগতে আমার থেকে একজন জ্যোতিষ বেশি জানেন বলে হিংসাটা ব্যাপার না। উনি অবশ্যই জানতে পারেন, আমিও তার থেকে কিছু শিখবো, তাহলে তাকে তুমি জানবো। যে আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, হ্যাঁ, তাতে লেখা আছে বইটাতে যে অষ্টম হাউসে এবং দ্বাদশ হাউসে যদি কারো, মানে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে যদি চারটে চারটে করে গ্রহ থাকে, তাহলে সে নাকি বিখ্যাত একজন ব্যক্তি হয়। আমি তো এরকম চার পাইনি। এবং রেফারেন্স হিসেবে কার নাম জানো? সুপারস্টার অমিতাভ বচ্চন। তার ন্যাটাল চার্টটা দেওয়া পর্যন্ত আছে সেই বইতে। তার মানে এটা ঘটে। তাহলে অষ্টম আর দ্বাদশকে আমরা কি করে খারাপ বলতে পারছি না? সব থেকে অদ্ভুত জিনিস দেখো, আমাদের স্থায়িত্ব, আমরা যে স্থায়ী ভাবে কোনো কিছু, সেটা কিন্তু আমরা যে ভাব থেকে দেখি, সেই ভাবের দ্বিতীয় ঘরটা সবসময় দেয়। সেই জন্যই তো লগ্নের দ্বিতীয় ভাবে আমরা দেখি আমরা অর্থটা জমাতে পারবো কি পারবো না, আমরা কোনোদিনও ফিক্সড ডিপোজিট করতে পারবো কি পারবো না, আমরা পরিবারটা করতে পারবো কি পারবো না। তুমি একটা সামান্য দেখো, বিবাহ আমরা ভাবকে, যদি ভাবকে দেখি, তাহলে মূল ভাব হচ্ছে আমাদের সপ্তম, 7th হাউস। তাহলে আমরা কি বলি এক কথায়, যে 7, 11, 2 বিয়েটা সাফল্য। কেন? 11 নম্বর ঘর সাফল্যের ঘর।
মানুষ একটা এখানে ভুল করে, ভাবে 11 নম্বর ভাবটা তো কর্মের সাফল্য, জাগতিক সব বিষয়ের সাফল্য। 10ম ভাবটাকে বলে কর্ম মানে জীবিকা, জীবিকা নয়। অ্যাকচুয়ালি কর্মভাব 10ম ভাবটা থেকে জাগতিক সমস্ত কর্ম, সমস্ত কর্ম আমরা কিন্তু দেখি, প্রারব্ধ কর্ম পর্যন্ত আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি। এবার তুমি একটা জিনিস দেখো, 9ম জায়গাটা হচ্ছে আমাদের পিতার জায়গা, পিতার স্টেবিলিটি 10ম থেকে দেখি। তেমনি আমরা ওই জন্য ওই 7, 11 এবং 2 এটা কানেক্টেড হলে আপে ভাব মানে নেড়াল চাকে যে আমরা বলি বৈবাহিক জীবন সাধারণত ভালো হয়। কেন ভালো হয়? তার কারণ ওই 11 নম্বর ভাবটা সাকসেস দেবে, 2 নম্বর ভাবটা পরিবার বাঁধতে দেবে। এটা হচ্ছে খুব সহজভাবে বলি। এখানে দরকার কিন্তু দ্বাদশ ঘর। কেন দ্বাদশ ঘর? দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু শয্যা সুখ দেখি। বৈবাহিক জীবনের পর শয্যা সুখ একটা খুব ভাইটাল আজকের দিনে একটা কিন্তু বিষয়, দাম্পত্য কলহের একটা বিরাট বিষয় এটা। 5ম ভাবকে আমরা দেখি সন্তানের ভাব বলে, তাহলে বিবাহের সাথে এগুলো কানেক্টেড হতে পারে। যদি 6ষ্ঠ ভাব কানেক্টেড হয় তাহলে আমরা ধরি যে অনেক সময় এটা বিবাহ বিচ্ছেদ হতে পারে। কারণ 6ষ্ঠ অবশ্য কেন এলো? 7মের দ্বাদশ কিন্তু 6ষ্ঠ। শুধুমাত্র আমার দ্বাদশটা দেখলে হবে না, বৈবাহিক জীবনটা ঠিক থাকবে কিনা বা আমার ব্যবসার জীবনটা 6ষ্ঠ। আবার 6ষ্ঠ কিন্তু তোমাকে গেইন করাচ্ছে সরকারি চাকরি, তোমাকে কম্পিটিটিভ পরীক্ষা, তোমাকে কিন্তু 6ষ্ঠ দিচ্ছে রোগ ভোগ কাম রিপু, 6ষ্ঠই দিচ্ছে। তাহলে একটা ভাবকে একভাবে দেখলেই শুধু হবে না। একটা জিনিস তুমি ভালো করে বোঝো, ধরো বাড়িতে তুমি খুব ভালো একটা খাবার আনবে, তার গুণও আছে, আবার তার কিন্তু কিছু ব্যাকড্রপও আছে। মিষ্টি খেলে তোমার সুগার বাড়বে কিন্তু খেতে পারবে, কি মজার জিনিস তাই না? মানে আমি মিষ্টিটা খাচ্ছি, আমার খেতে ভালো লাগছে, কিন্তু সুগারটাও আছে। সেটা প্রত্যেকটা গ্রহ ভালো আবার খারাপ। আমরা ইন্ডিভিজুয়ালি কোনো গ্রহ ওই গ্রহটা খারাপ এটা নয়, ন্যাটাল চার্ট অনুযায়ী করে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র কিছু গ্রহকে ভালো গ্রহ, শুভ গ্রহ, কিছুকে অশুভ গ্রহের আখ্যা অবশ্যই দিয়েছে। দৈত্য আছে, দানব মানে দৈত্য মানেই দানব, দানব আছে, দেব আছে, এরকম কিছু ক্যাটাগরিতে রেখেছে। কিছু শুভ আছে, অশুভ আছে, কিছু তমগুণ সম্পন্ন গ্রহ আছে, আধ্যাত্মিক গ্রহ আছে, এগুলো আছে। এগুলো অনেক বললাম আমারও যে অনেক এগুলো হ্যাঁ মানে অবশ্যই নয়, একদমই তাই। মানে একদিনে এটা শেষ করা যাবে না। এটা একটা ধারণা, একটা খুব সাধারণভাবে আলোচনা, সাধারণ ধারণাটা আমি একটা দেওয়ার চেষ্টা করছি যে এইভাবে ভাবে আমাদের এগোতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে যে দাদা আমার কিন্তু অমুক জায়গায় অমুক গ্রহটা বসে আছে, নক্ষত্রটা কি, ডিগ্রিটা কি, কার দৃষ্টি আছে, রাহু আছে কি না নেই, কেতু আছে কি না নেই। অবশ্যই যে একদিনে এই সম্পূর্ণ আলোচনাটা শেষ করা যায় না আর কি, কারণ 27টা নক্ষত্রের একটা বই যেটা হয়তো 700 পাতা, আবার ওই 700 পাতা এক একটা বই, হ্যাঁ 160 থেকে 180। 27টা নক্ষত্রের একটা যে মোটা বই যেটা বললে আর কি একটু আগে, ওটা 700 পাতা হয়তো ওটা, হ্যাঁ মোটামুটি 400-500 এরকম। আবার সেই এক একটা নক্ষত্রের বই যদি তাহলে একটি বই সেটা হয়তো হতে পারে কোথাও 150 পাতা, কোথাও 200 পাতা, কোথাও 300 পাতা, হয়তো কোথাও হতে পারে। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই আলোচনা যে একদিনে শেষ হবে এরকম বিষয় নেই, বিস্তর একটা বিশাল সাবজেক্ট। সব থেকে বড় কথা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রটা একটা জীবনেই শেষ হয় না, বইয়ে হিসেব করে তো তাই কোনো লাভ নেই। একটা আলোচনাতে যে আছি সেই আলোচনাতে একটা আধা ঘন্টা 1 ঘন্টার আলোচনাতে একটা কোনো সামগ্রিক বিষয়টা আলোচনা করে সেটাকে শেষ করাটা সম্ভব নয় আর কি। তো সেই কারণে আমরা পরবর্তীতে আসবো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, এবং প্রত্যেকটা বিষয়ের খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিস্তারিত যে আলোচনাগুলো আছে এবং সেটা যাতে আপনারা কানেক্ট করতে পারেন সেইভাবে আমরা সেই আলোচনাগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আর কি আমাদের এই আড্ডায়। অবশ্যই চোখ রাখুন, দেখতে থাকুন ভয়েস টেক আপনাদের সঙ্গে। নমস্কার।